হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজকে 23,155 অর্থাৎ 131 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 48,724 154 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। যথারীতি ডিআইআই 3,640 কোটি টাকার বাইং করেছে এবং এফআইআই 4,026 কোটি টাকার সেলিং করেছে। ফ্রেন্ডস, দেখুন, মার্কেটের কিছু গ্রামার আছে, সেগুলো যদি আপনারা মনে না রাখেন তাহলে কিন্তু বারবার বিপদে পড়বেন। মার্কেটে কিন্তু সিনারিও অর্থাৎ মার্কেট ঘোরানোর জন্য সমস্ত রকমের প্ল্যাটফর্ম কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে, মানে অলরেডি বেস তৈরি হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, টাইম কিছু দিন লাগতে পারে, কিন্তু আমি আজকে যে সমস্ত জিনিসগুলো বলবো সেগুলো কিন্তু মার্কেট ঘোরানোর পক্ষে যথেষ্ট। আজকে নিফটি যদি দেখেন, নিফটির যদি ডেইলি ক্যান্ডেল দেখেন তাহলে দেখবেন আজকে কিন্তু নিফটি আগের দিনের লো ভাঙেনি এবং নিফটি একটি বুলিশ হারামি প্যাটার্ন টাইপের তৈরি করেছে। ঠিক আছে, অর্থাৎ বুলিশ হারামি বলতে একটা প্রেগন্যান্ট লেডির যে টাইপের যেভাবে হয়, মানে গতকালের ক্যান্ডেলের ঠিক কাছেই একটা ছোট্ট ক্যান্ডেল দিয়ে তৈরি হয়েছে। এটা বড় কথা নয়, কিন্তু আমি যে সমস্ত সিকোয়েন্স অফ ইভেন্টের কথা বলবো সেগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আজকে আমাদের মূল যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে কি না, রেজাল্ট কার? এইচডিএফসি ব্যাংকের। আর কার? হিন্দুস্তান ইউনিলিভারের। প্রাইস দেখুন, প্রথমে বুঝতে হবে যে কোন জায়গাটাতে রেজাল্টটা আসছে, অর্থাৎ চার্টের কোন পোর্শনে শেয়ারগুলোর রেজাল্ট আসছে। আপনি যদি চার্ট দেখেন, দিস ইজ এইচডিএফসি ব্যাংকের চার্ট। এবারে যদি আপনি দেখেন এইচডিএফসি ব্যাংক 1881 টাকার কাছ থেকে কোথায় এসে চলে এসছে? সে চলে এসছে 1625। এবারে দেখুন, এই জায়গাতে দুটো জিনিস হতে পারে। এক, এখানটাতে মার্কেটের এক্সপেকটেশন কম হতে পারে। মার্কেটের যেহেতু শেয়ার ধরুন উপর থেকে 10%-এর কাছাকাছি যদি সে পড়ে যায়, 10-15%-এর কাছাকাছি পড়ে যায়, তাহলে এই জায়গাতে যে রেজাল্ট আসবে তার আইদার এক্সপেকটেশন কম হতে পারে, অথবা এখানে যে রেজাল্টই আসুক না কেন সেটাকে ভালো বলে বলা হবে। আজকে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট কিন্তু টোটাল মার্কেটটাকে ঘুরিয়ে দিয়েছে। যেমন ধরুন, এইচডিএফসি ব্যাংক কি করেছে না, তার আজকে যে রেজাল্টটা ডিক্লেয়ার করেছে তাতে এইচডিএফসি ব্যাংক রিপোর্টেড ইটস নেট ইন্টারেস্ট ইনকাম 30,653 কোটি, হুইচ ইন লাইন কম্পেয়ার টু দা, এবার দেখুন, সিএনবিসি টিভি 18 পোল অফ 30,668 মিনস রেজাল্টের আগে একটা কত রেজাল্ট আসতে পারে একটা পোল তৈরি করেছে, যার একদম এক্স্যাক্টলি সেই জায়গায় রেজাল্ট এসছে। এইচডিএফসি ব্যাংক নেট প্রফিট ইনক্রিজ 2% কম্পেয়ার টু দা ইয়ার এগো কোয়ার্টার 16,736 কোটি। যদি আমরা, আমাদের তো রেজাল্ট দেখার জায়গা আছে, সুতরাং আমরা যদি সেখানে গিয়ে একটু রেজাল্টটা দেখে নিই তাহলে তো কোনো অসুবিধা নেই। কোয়ার্টারলি রেজাল্ট এসছে, ইয়েস, দেখুন, তাহলে ডিসেম্বর কোয়ার্টারে 85,040 কোটির রেভিনিউ, সেপ্টেম্বর কোয়ার্টার হচ্ছে প্রায় 2,000 কোটি টাকার উপরে বেশি, আবার তার আগের ডিসেম্বরের তুলনায় কিন্তু 10-12% বেশি। ক্লিয়ার? আবার যদি প্রফিটের দিকে দেখেন, প্রিভিয়াস ইয়ারের মানে প্রিভিয়াস কোয়ার্টারের তুলনায় 18,687 জায়গায় 18,340, আবার গত ডিসেম্বরে যে রেজাল্ট এসেছিল 17,718 তার তুলনায় বেটার। তাহলে এটাকে কি বলা হচ্ছে? ইন জেনারেলি, আচ্ছা, প্রফিটেবিলিটি ফিগার ওয়ার্ক মার্জিনালি হায়ার দ্যান এক্সপেকটেশন। এই যে এক্সপেকটেশন কথাটা বলা হচ্ছে, মানে তারা এক্সপেক্ট করে বসে আছে নিচে, এসছে উপরে, সুতরাং রেজাল্ট ইজ গুড। ওকে, এবারে মার্কেটে তাহলে শেয়ারটাকে এবারে, কারণ কি তারা তো অলরেডি নিচে নামিয়ে এনে কেনাকাটা করে রেখেছে, অতএব এবারে মার্কেট সেন্টিমেন্টকে ভালো করো, শেয়ারকে উপরে নিয়ে যেতে হবে। বাট
এনপিএ কিন্তু মাইল্ডলি ওরিং, মানে এনপিএটা মাইল্ড বেড়েছে, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে এখন আর কোনো কথা শুনবেন না। রেজাল্ট ভালো এসছে মিনস রেজাল্ট ভালো এসছে। সুতরাং ফ্রেন্ডস, এইচডিএফসি ব্যাংক কিন্তু এখনো পর্যন্ত আপনাদেরকে বলছি, যদি আপনারা দেখেন তার মান্থলি ক্যান্ডেলেও কিন্তু এইচডিএফসি ব্যাংক কিন্তু একটা বড় ডাউনফলের পরেই কিন্তু একটা সাপোর্ট জোনের কাছে আছে। এখান থেকে আগামী 2 বছরের জন্য 50% রিটার্নের জন্য কিন্তু বেস্ট জায়গায় আছে। আজকের দিনটা নোট করে রাখুন, 22শে ফেব্রুয়ারি, ঠিক আছে? ফ্রেন্ড দেখুন, মার্কেট 22শে জানুয়ারি, মার্কেটে কোনো কিছু জিনিসের গ্যারেন্টি নেই, সবই কিন্তু প্রবাবিলিটি, অর্থাৎ সম্ভাবনা। আজকের দিনটা নোট করে রাখুন। আমি ধরুন আপনি আগামী 2 বছরের হরাইজনের কথা বলছি, কিন্তু দেখবেন 2 বছরের হরাইজনটাও অনেকটা বড় হয়ে যাবে। তার আগে কিন্তু এইচডিএফসি ব্যাংক আপনাদেরকে অনেক অনেক বেটার রিটার্ন দেওয়ার মতো ক্ষমতা রাখে, নাম্বার ওয়ান। দ্বিতীয়, একই সিনারিও, যে লজিক গুলো আপনাদেরকে বললাম, যেমন ধরুন এরপরে কার রেজাল্ট আছে, হিন্দুস্তান ইউনিলিভার। প্রথমে দেখুন রেজাল্ট কি, হিন্দুস্তান ইউনিলিভার অন ওয়েডনেসডে রিলিজড ইটস ফিসক্যাল থার্ড কোয়ার্টার আর্নিংস উইথ প্রফিট অফ 2,989 কোটি, আপ 19.18%, ঠিক আছে, কম্পেয়ার টু 2,508 কোটি রিপোর্টেড ডিউরিং দ্য মানে করেসপন্ডিং কোয়ার্টার অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2024। এবার মূল মোদ্দা কথা হচ্ছে, রেজাল্টটা গিয়ে দেখাবো, কিন্তু রেজাল্টটার যে বেটারমেন্টটার পেছনে একটা কারণ আছে। মার্কেটে ধরুন জেনারেল ইনভেস্টার, রিটেল ইনভেস্টার, এই সমস্ত জিনিস তো অত কিছু তাদের মাথায় ঢোকে না, তাই তারা কিন্তু বারবার ধরে ভুক্তভোগী হয়। এবার দেখুন এসে গেছে এখানে, তাহলে 15,818 কোটি টাকা, 818 কোটি টাকা সেলস, যে সেলসটা গত সেপ্টেম্বরে ছিল 15,926 কোটি, বা ডিসেম্বর 2023-এ ছিল 15,567 কোটি, তেমন কোনো সেলসের মধ্যে বৃদ্ধি নেই। বাট কি হয়েছে, 2,989 কোটি টাকার প্রফিট হয়েছে এবারে, যেটা গত সেপ্টেম্বর কোয়ার্টারে কি ছিল 2,595 কোটি টাকা, আবার তার আগের যে ডিসেম্বর কোয়ার্টারে ছিল 2,508 কোটি টাকা। কিন্তু তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে, প্রায় একটা ভালো প্রায় 17-18% ইনক্রিজ। এবারে এই যে ইনক্রিজটা হয়েছে তার পেছনে কারণটা হচ্ছে যে তাদের এইচইউএল এর কি করেছে, দ্য প্রফিট ওয়াজ ড্রাইভেন মেজরিটি অন অ্যাকাউন্ট অফ প্রফিট ফ্রম দ্য ডাইভেস্টমেন্ট অফ পিওরিট। তাদের একটা বিজনেস ছিল পিওরিট, যেটাকে কিন্তু তারা বিক্রি করে দিয়েছে, এবং সেই বিক্রি করার অর্থটা ব্যালেন্স শিটে শো হয়েছে। সুতরাং তাদের রেজাল্ট ভালো এসছে। একইভাবে আমি যদি বলি, আজকে যদি আপনি হিন্দুস্তান ইউনিলিভার শেয়ারের চার্ট দেখেন, তাহলে হিন্দুস্তান ইউনিলিভার তার উপর থেকে, অর্থাৎ 18, এটা কার চার্ট দেখছি, এইচডিএফসি ব্যাংক দেখছি, হিন্দুস্তান ইউনিলিভারের চার্টে যদি আমরা যাই, দেখুন এবার দেখুন হিন্দুস্তান ইউনিলিভার তার যে প্রিভিয়াস হাই কোথায় ছিল, ধরুন 3,000 টাকা, আজকে কোথায় 2,300, ঠিক আছে। এখানেও আপনি যদি তার প্রিভিয়াস হাইতে যায়, তাহলে কিন্তু শেয়ার প্রায় 35% ইনক্রিজ করবে, এবং যদি তার থেকে আর 10% উপরে যায়, তাহলে বর্তমান লেভেল থেকে তার যে হাইকটা হবে সেটা প্রায় 50%-এর কাছাকাছি। আজকের দিনটা নোট করুন, এবং আগামী 2 বছরের জন্য এই শেয়ার, যার রিস্ক কম, মিনস এখান থেকে রিস্ক টু রিওয়ার্ড আপনাকে দেখতে হবে, এখান থেকে নিচে যাওয়ার প্রবণতা খুব কস্টলি 5-7% যদি যায়, কারণ তার যে এই যে সাপোর্ট গুলো আছে, এগুলো কিন্তু স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। কারণ যত লোকের মানে যারা প্রচুর প্রচুর টাকার মালিক, তারা কিন্তু এই সমস্ত লেভেলে কিন্তু তারা বাইং করার জন্য বসে থাকে এই ভালো শেয়ার গুলোকে। সুতরাং এই সমস্ত লেভেলে যাবে না, রাইট? এটা কিন্তু 3300-3400 আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। সুতরাং এখনো পর্যন্ত কিন্তু এই দুটো শেয়ার আপনাদের কাছে কিন্তু একদম পুরো খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে, যেটার কথা আপনারা মাথায় রাখবেন। তাহলে ফ্রেন্ডস, রেজাল্ট সিজনে যদি দেখা যায়, রেজাল্টের মধ্যে কিন্তু অলমোস্ট সমস্ত কোম্পানির, মেজর কোম্পানিগুলোর রেজাল্ট এসছে। টিসিএস ভালো রেজাল্ট, ইনফোসিস ভালো রেজাল্ট, উইপ্রো ভালো রেজাল্ট, এইচডিএফসি ব্যাংক ভালো রেজাল্ট, তারপরে রিলায়েন্স ভালো রেজাল্ট। তাহলে যদি আপনি দেখেন যে রেজাল্ট ভালো আসছে,
এই সেন্টিমেন্টটা কিন্তু মার্কেটে কিন্তু তৈরি করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবারে আমাদের নেক্সট যে ইভেন্ট সেটা হচ্ছে 28 তারিখে, 28শে ফেব্রুয়ারি ইকোনমিক সার্ভে আসবে। কারণ 1 তারিখে বাজেট। গত 1 বছর ধরে আমাদের যে ইকোনমিক স্ট্যাটাস বা কি কি প্রবলেম, কি কি ভালো, সেগুলোর একটা রিভিউ আসবে। সেটা হচ্ছে 28 তারিখে, আর 1 তারিখে বাজেট। তাহলে এই দুটো বড় ইভেন্ট। এবং 7 তারিখে আরবিআই মনিটারি পলিসি। এবং এবারে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, 100% এইবারে আরবিআই পলিসিতে রেট কাট হবেই। আর 8 তারিখে দিল্লি ইলেকশনের রেজাল্ট। তাহলে এই সিনারিও গুলো বাকি থাকলো। মিনস বাতাবরণ কিন্তু তৈরি করা হলো। মার্কেট কিন্তু পোস্ট বাজেট র্যালি দেওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। মানে একদম ঘাবড়ে না গিয়ে এখনো পর্যন্ত যারা মার্কেটে কিছু কিছু ইনভেস্ট করবেন ভাবছেন, এখনো পর্যন্ত কিন্তু অল্প অল্প করে ভালো শেয়ার গুলোতে কিনতে পারবেন। এবারে ফ্রেন্ডস, এবারে আসবো ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে। ডোনাল্ড ট্রাম্পের অ্যাকশন শুরু, এবং সেই অ্যাকশনের পাল্টা অ্যাকশনও শুরু হয়ে গেছে। কেমন? এবারে দেখুন, কালকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই প্রায় মানে ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়েছে। কি কি ব্যাপারে? ইমিগ্রেশন, মেক্সিকো থেকে প্রচুর লোক কিন্তু কোথায় ঢুকছে? ইউএসএ তে ঢুকছে। এবং মেনলি ইস্যুটা হচ্ছে কি, এই ওই মানে পুরো যে আমেরিকা এবং তার যে পেরিফেরি, এই এরিয়াগুলোতে প্রচুর ড্রাগ ট্রাফিকিং হয়। মেক্সিকো থ্রু দিয়ে প্রচুর ড্রাগ ইউএসএ তে এসে তারা কিন্তু ইউএস এর যে জেনারেশনকে কিন্তু নষ্ট করছে। এটাই কিন্তু মূল অবজেক্টিভ। তো কি করেছে ডোনাল্ড ট্রাম্প? কি করেছে? ইমিগ্রেশন বন্ধ করে দেওয়ার জন্য মেক্সিকোর যে বাউন্ডারিতে যতটুকু বর্ডার আছে সেটা বাদ দিয়ে সেই বর্ডারকে কমপ্লিট করা হবে। এবং ট্রুপসকে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। যারা আনঅথরাইজড ওয়েতে ঢুকেছে তাদেরকে ধরে ধরে আবার মেক্সিকোতে ফিরিয়ে দেওয়া হবে। যদি মেক্সিকো না ফেরত নেয় তাহলে কিন্তু তাদের উপরে এমন তারিফ লাগাবে, 100% তারিফ। অর্থাৎ মেক্সিকোর কোনো জিনিস এই দেশে যদি আসে, তাহলে আজকে যেটা 10 টাকায় পাওয়া যাচ্ছে সেটা কিন্তু 100% তারিফ লাগিয়ে দিলে তার ভ্যালু হয়ে যাবে 20 টাকা। তাহলে কেউ কিনবে না। তাহলে মেক্সিকোর সঙ্গে কিন্তু অলরেডি তারা কিন্তু এই ধরনের একটা অ্যাটাক করেছে। দ্বিতীয় যেটা নিয়ে অলরেডি ইউএস এর মধ্যেও লড়াই শুরু হয়ে গেছে, কি না, একদিন ধরে যারা আমেরিকাতে জন্ম নিত বাই বার্থ, তারা কিন্তু ইউএস নাগরিক হিসাবে কিন্তু কাউন্টেড হতো। আজকে যে বাচ্চাটা ধরুন 20 তারিখে যে বাচ্চাটা 20 তারিখের আগে যে বাচ্চাটা জন্মেছে, সে কিন্তু ইউএস নাগরিক বাই বার্থ। 20 তারিখে যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ অনুযায়ী কিন্তু ট্রাম্প ডিক্লেয়ার এ ন্যাশনাল এমার্জেন্সি। আচ্ছা, সাউদার্ন বর্ডার ইউজড এ carrying press conference on the Oval Office to announce the controversial order seeking to revoke the right of US nationality to anyone born in America. Means 20 তারিখে যে জন্মেছে, 21 তারিখে যে জন্মেছে, আজকে 22 তারিখে যে জন্মাবে, তারা কিন্তু বাই বার্থ আমেরিকান হবে না। মিনস ইট ইজ এ মানে ন্যাশনাল প্রবলেম। এবারে প্রত্যেকটা দেশেই তার বিপক্ষ থাকে। অলরেডি বিপক্ষ কিন্তু প্রায় প্রায় 18টা তাদের যে রাজ্য, সেই রাজ্যগুলো কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে চলে গেছে, তাদের যে হায়ার কোর্টে চলে গেছে, যাতে করে ট্রাম্পের এই অর্ডারের উপরে স্টে বসানো যায়। এবং দ্বিতীয়ত হচ্ছে যাতে ট্রাম্প বলছে যে তুমি অনেক বেড়ে গেছো, তুমি মানে তোমার যে বাড়া উচিত সেটার তুলনায় 1 মাইল বেশি বেড়ে গেছো বলে এই দিয়ে তারা আজকে কোর্টে গেছে। অন্যদিকে আর একটা খবর দেখুন। এবারে অনেকেই বলে যে ডোনাল্ড ট্রাম্পকে অতটা সিরিয়াসলি নেবেন না, ঠিক আছে। যেমন একটা কথা বলি, প্রেস কনফারেন্স করতে করতে বলে দিল যে মানে তারা ব্রিক্স কান্ট্রি, ব্রিক্স মিনস ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, তার সঙ্গে ধরুন তাহলে ইন্ডিয়া, রাশিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ব্রাজিল, এই কান্ট্রিগুলো মিলে একটা ব্রিক্স কান্ট্রি আছে। ইউএস যেটা অ্যান্টিসিপেট করছে বা ডোনাল্ড ট্রাম্পের যেটা চোখ রাঙানি, সেটা হচ্ছে ধরুন ডলার স্ট্রং হচ্ছে, ব্রিক্স নেশনের কান্ট্রিগুলো তারা বলছে আমরা আমাদের নিজস্ব একটা কারেন্সি তৈরি করব।
মিনস ধরুন আজকে ইন্ডিয়ার সঙ্গে রাশিয়ার ব্যবসা হবে, ইন্ডিয়ার সঙ্গে চায়নার ব্যবসা হবে, চায়নার সঙ্গে রাশিয়ার ব্যবসা হবে, চায়নার সঙ্গে ব্রাজিলের ব্যবসা হবে, ব্রাজিলের সঙ্গে ইন্ডিয়ার ব্যবসা হবে। আমরা একটা কমন কারেন্সি তৈরি করব, যেটা ডলার না, সেটা অন্য একটা কারেন্সি। তো তাহলে কি হবে, ডলার যেটা আজকে সুপার পাওয়ার, সেটার সুপার পাওয়ার নষ্ট হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে বলে দিয়েছে এই ব্রিক্স নেশন যদি ডি ডলারাইজেশন করে, অর্থাৎ ডলারের একটা কাউন্টার কোনো মানে অর্থ মুদ্রা তৈরি করে, তাহলে কিন্তু ব্রিক্স নেশনের উপরে আমি 100% তারিফ বসাবো। মিনস আজকে ইন্ডিয়ার কোনো প্রোডাক্ট যদি 100 টাকায় 100 টাকাতে আমেরিকাতে বিক্রি হয়, তাহলে 100% তারিফ বলতে প্রায় 200 টাকা লেগে যাবে। তখন আমেরিকার যে সমস্ত গুডস আছে সেগুলো সস্তা হয়ে যাবে, তাহলে ইন্ডিয়ার প্রোডাক্ট কিনবে কেন? চায়নার সঙ্গে তো তার বহু রকমের বহু নাটকবাজি চলছে, ঠিক আছে, কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু অত্যন্ত আলোড়ন করা নিউজ। অন্যদিকে টু হুইলার কোম্পানি, ইলেকট্রিক ভেহিকেলের টু হুইলার যারা ম্যানুফ্যাকচারার আছে, তারা কিন্তু গভর্নমেন্টকে বাজেটের আগে বলেছে যে আমাদের জন্য প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ দরকার, এবং আপনারা কিছুটা ট্যাক্স ছাড় দেন, তাহলে বাজারে আপনার ইলেকট্রিক ভেহিকেল প্রচুর পরিমাণে বিক্রি হবে। আর পিএলআই মানে যে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ, সেটা কিসে দরকার না, ইলেকট্রিক ভেহিকেলের যে টু হুইলার চার্জিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব। অর্থাৎ যেমন ধরুন বর্তমানে গ্রামে গঞ্জে বেশি ইলেকট্রিক ভেহিকেল আসছে, তাই গ্রামে গঞ্জে যে সমস্ত ধরুন পেট্রোল পাম্প আছে বা যেখানে জায়গা পাওয়া যাবে, সেখানে যাতে এই সমস্ত ম্যানুফ্যাকচারাররা চার্জিং সেন্টার তৈরি করে খুব তাড়াতাড়ি সেই সমস্ত গাড়িগুলোকে চার্জিং ফেসিলিটি দিতে পারে, তার জন্য গভর্নমেন্টের কাছ থেকে হেল্প চেয়েছে যে যদি আমরা এরকম তৈরি করি, তাহলে আপনারা সেখানে কিছু আমাদেরকে ইনসেন্টিভ দেন, ট্যাক্স ছাড় দেন, সো দ্যাট আমরা কিন্তু গ্রামগঞ্জে বর্তমান ইলেকট্রিক ভেহিকেলের যে ডিমান্ড সেটাকে বাড়িয়ে দেবো, এবং তার যে কস্ট, একটা ইলেকট্রিক ভেহিকেল কিনতে যে কস্টটা পড়ছে সেটাও কিন্তু অনেক কম লাগতে পারে। তো ফ্রেন্ডস, আজকের আমাদের দুটো পছন্দের শেয়ার হিন্দুস্তান ইউনিলিভার, এইচডিএফসি ব্যাংক, একই কথা, জলের দামে পাচ্ছেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। এই ভিডিওতে যে সমস্ত শেয়ারের উল্লেখ করলাম সেটা কেবলমাত্র কিন্তু এডুকেশন পারপাসের জন্যই কিন্তু আপনাদের কাছে ব্যাখ্যা করলাম, কোনো জিনিসের কোনো গ্যারান্টি হয় না। তাই ভিডিওর প্রথমে আমার দেওয়া আছে ভিডিও ইজ অনলি ফর দ্য এডুকেশন পারপাস অনলি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কথা হবে পরের এপিসোডে।